রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা ও কৌশলগত অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্রুতগতিতে সংঘাত বিস্তারের নীতি অনুসরণ করছে, যার লক্ষ্য পুরো অঞ্চলে অবৈধ প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করা। আব্দুল্লাহির ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় ওয়াশিংটন প্রমাণ করেছে যে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে তারা মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি করতেও পিছপা নয়। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর অর্থ, সম্পদ ও কৌশলগত স্থাপনাগুলোকে নিজেদের সামরিক স্বার্থ এবং ইসরায়েলের নিরাপত্তা জোরদারে ব্যবহার করছে। ইরানি কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এবং তথাকথিত প্রতিরোধ অক্ষ দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগের মতো নেই। তার দাবি, ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করে সংঘাত চালিয়ে যাচ্ছে এবং এর অর্থনৈতিক ও নিরাপত্তাগত বোঝা আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে। মেজর জেনারেল আব্দুল্লাহি মুসলিম দেশগুলোকে দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, তাদের উচিত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি নতুন করে বিবেচনা করা। তিনি সতর্ক করে বলেন, যে কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে তবে সেই দেশও যুদ্ধের আগুনে পুড়বে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার পর নিখোঁজ হওয়া ইরানের বিমান বাহিনীর 3 পাইলটের ভাগ্য সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি কাতার। তিনি দোহার প্রতি আন্তর্জাতিক দায়বদ্ধতার আলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের সহযোগিতার আহ্বান জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামিনিয়া বলেন, নিখোঁজ 3 পাইলটের বিষয়ে ইরানের অনুসন্ধান অব্যাহত রয়েছে, তবে কাতারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে যে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তিনি বলেন, আমাদের অনুসন্ধান চলছে, কিন্তু কাতারের পক্ষে এখন আমাদের প্রিয় 3 পাইলটের অবস্থান সম্পর্কে কোনো তথ্য বা ব্যাখ্যা দেয়নি। তিনি আরো বলেন, কাতারের সরকার ও সেনাবাহিনী যেন আন্তর্জাতিক কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং নিখোঁজ ইরানি পাইলটদের অবস্থান নির্ধারণে আরও সক্রিয় ভূমিকা রাখে। তার ভাষায়, 3 পাইলটের ভাগ্য নির্ধারণে কাতারের আরও দায়িত্বশীল আন্তরিক পদক্ষেপ প্রত্যাশা করছি। ইরানি সেনাবাহিনী মুখপাত্র জানান, তদন্ত অব্যাহত থাকলেও নিখোঁজ 3 পাইলটের ভাগ্য এখনো অজানা রয়ে গেছে। আল উদেইদ বিমান ঘাঁটি সম্পর্কে আকরামিনিয়া বলেন, এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে হেলিকপ্টার মোতায়েন সহ বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়। এর আগে ইরানের সেনাবাহিনী জানায়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে আল উদেইদ বিমান ঘাঁটিতে গত 2 মার্চ পরিচালিত অভিযানে অংশ নেওয়া SU-24 যুদ্ধ বিমানের পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজিমি নিহত হয়েছেন। কয়েক মাস পর গত সপ্তাহে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়। একই সঙ্গে জানানো হয়, ওই অভিযানে অংশ নেওয়া 2টি SU-24 বোমারু বিমানের বাকি 3 ক্রু সদস্যের ভাগ্য নির্ধারণে অনুসন্ধান এখনো অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুদ দ্রুত কমে যাওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কারণে মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা বর্তমান হারে পাল্টা হামলা চালিয়ে যাওয়া দীর্ঘমেয়াদে সম্ভব হবে কিনা তা নিয়ে নতুন করে মূল্যায়ন করছেন বলে ফক্স নিউজ জানিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিজ এর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদ ছিল প্রায় 2300টি। বর্তমানে তা কমে 827টিরও নিচে নেমে এসেছে। একইভাবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার ইন্টারসেপ্টর 452টি থেকে কমে 278টির নিচে নেমেছে। CSIS সতর্ক করেছে, এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 3 বছর সময় লাগতে পারে। এতে আশঙ্কা তৈরি হয়েছে, ভবিষ্যতে যদি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ অন্য কোথাও নতুন কোনো বড় নিরাপত্তা সংকট দেখা দেয়,
তাহলে বিদেশে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি রক্ষায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা চাপে পড়তে পারে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে 2026 অর্থ বছরের জন্য প্রস্তাবিত $67 বিলিয়ন জরুরি প্রতিরক্ষা তহবিলের মধ্যে $18.2 বিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করেছে পেন্টাগন। এই অর্থ দিয়ে নতুন প্যাট্রিয়ট, ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং THAAD প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা হবে। প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে তুলনামূলক কম খরচের অস্ত্রের উপরও গুরুত্ব বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। 2027 অর্থ বছরে প্রাথমিক সামরিক বাজেট প্রস্তাবে চাওয়া অস্ত্রের প্রায় অর্ধেকের একক মূল্য $6 লাখ বা তার কম। বিশ্লেষকদের মতে ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত অস্ত্রের মজুত পুনর্গঠনের কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার জবাবে তেহরান একটি বিস্তৃত প্রতিশোধমূলক পরিকল্পনা প্রস্তুত রেখেছে। তার ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনার আওতায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের জ্বালানি সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। ওই কর্মকর্তা মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ইরানের অবকাঠামোর ওপর সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার খবরকে এক ধরনের উন্মাদনা বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আমরা সম্ভাব্য মার্কিন উন্মাদনার জবাব দিতে একটি বিস্তৃত কর্মসূচি প্রস্তুত করেছি। এতে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও দাবি করেন, গত 40 দিনের সংঘাত এবং সাম্প্রতিক সপ্তাহগুলোর ধারাবাহিক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দৃঢ় ইচ্ছা প্রদর্শন করেছে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ইরান এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই নৌপথ বন্ধ রাখার অঙ্গীকার করেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য সব ক্ষেত্রে পাওয়া যায়নি এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিত্র ও আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা এবং ইরাক, ইয়েমেন ও জর্ডানে প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির ফলে পুরো অঞ্চল জুড়ে একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী ও বাব আল মান্দেব প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার প্রশাসনের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তেহরান বলছে, তাদের হামলা আঞ্চলিক প্রতিরোধ জোটের অংশ এবং বিদেশি সামরিক উপস্থিতির জবাব। বিশ্লেষকদের মতে ইরান এখন সরাসরি সংঘাতের পাশাপাশি প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর চাপ বাড়ানোর কৌশল অনুসরণ করছে। ইরাকে সশস্ত্র গোষ্ঠীর হামলা, ইয়েমেনে হুথিদের তৎপরতা এবং জর্ডানে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা সেই কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ উদ্বেগের বিষয় হল হরমুজ প্রণালী ও বাব আল মান্দেব। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই দুই পথ দিয়ে পরিবাহিত হয়। এসব রুটে হামলা বা চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি নিরাপত্তায়। এদিকে কূটনৈতিক সমাধানের পথও ক্রমেই কঠিন হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র একদিকে সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে। তবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে বর্তমান সংকট শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই আগামী কয়েক সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের পদক্ষেপই নির্ধারণ করবে অঞ্চলটি সীমিত সংঘাতে থাকবে নাকি আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে।
والشيء الآخر إيصال رسالة لشعبنا العزيز أن ইয়েমেনের হুথি আন্দোলন দাবি করেছে তাদের সামুদ্রিক অবরোধ কার্যক্রমের কারণে সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কারকে নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। তবে এই ঘটনা ঠিক কবে ঘটেছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হুথিদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ অব্যাহত রেখেছে। তিনি দাবি করেন, সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে সৌদি শত্রুর বিরুদ্ধে অবরোধ কার্যক্রম চলমান থাকবে এবং আল্লাহর ইচ্ছায় আমাদের বাহিনীর হাতে তাদের জাহাজ পর্যন্ত পৌঁছাবে যেখানেই তা সম্ভব হবে। وهي إعلان جهوزية تامة وكاملة لأي معركة قادمة سواء في شهر হুথিদের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ, যার মাধ্যমে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। গত 20 জুলাই হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি সামুদ্রিক অবরোধের ঘোষণার কথা জানায়। এরপর থেকে তারা সৌদি সংশ্লিষ্ট জাহাজগুলো চলাচল সীমিত করার হুমকি দিয়ে আসছে। তবে সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর তারা প্রত্যাখ্যান করেছে, যেখানে দাবি করা হয়েছিল যে হুথিরা বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি বা অর্থ আদায় করবে। হুথি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে তাদের লক্ষ্য বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ আদায় নয়, বরং তারা যে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে সেটি বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য। كبره وعناده وخاصة أن هذه المناورات تتزامن مع الذكرى ভারতের ক্ষেপণাস্ত্রের নাম ব্রাহ্মস, অগ্নি, সামরিক অভিযানের নাম সিন্দুর, শিবশক্তি, সুদর্শন বা মহাদেব। এসব নাম ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম প্রথম 4 খলিফা হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের নামে রাখার ঘটনাকে কেন্দ্র করে ভারতের একটি গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ধর্মীয় উগ্রবাদের প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। ভারতে ধর্মীয় প্রতীক ব্যবহারকে যদি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে দেখা হয়, তাহলে বাংলাদেশে অনুরূপ ধর্মীয় প্রতীকের ব্যবহারকে কেন উগ্রবাদের সঙ্গে যুক্ত করা হবে? ভারতের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত মতামতধর্মী নিবন্ধে দাবি করা হয়, বাংলাদেশের রাজনীতি, নাগরিক সমাজ ও শিক্ষাঙ্গনে যে ইসলাম পন্থার প্রভাব দীর্ঘদিন ধরে ছিল তা এখন সেনাবাহিনীতেও প্রবেশ করছে। লেখকের মতে, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম প্রথম 4 খলিফার নামে রাখা এবং নবীন কর্মকর্তাদের ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক পরামর্শ দেয়া দেশটির দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সামরিক ঐতিহ্য থেকে সরে আসার ইঙ্গিত। তবে এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের যুক্তি, ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতীক ব্যবহারকে স্বয়ংক্রিয়ভাবে উগ্রবাদের প্রমাণ হিসেবে দেখা উচিত নয়। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে জাতীয় ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য বা সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন দেখা যায়। ভারতের ক্ষেত্রেও বহু সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও অভিযানের নাম হিন্দু পুরাণ, দেবদেবী কিংবা ধর্মীয় প্রতীকের সঙ্গে সম্পর্কিত। ব্রাহ্মস ও অগ্নি ক্ষেপণাস্ত্র, ভৈরব ব্যাটালিয়ন কিংবা মহাদেব, শিবশক্তি, সুদর্শন ও সাম্প্রতিক সিঁদুর অভিযানের নাম তারই উদাহরণ। এসব নামকে সাধারণত জাতীয় ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় এবং মনোবল বৃদ্ধির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। প্রবন্ধে লেখক নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন। তিনি জানান, ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে অধ্যয়নের সময় প্রতিদিনের ক্লাস শুরু হতো মহাভারত, ভগবদ গীতা অথবা বেদ থেকে উদ্ধৃতি পাঠের মাধ্যমে। বিভিন্ন শিক্ষা সফরের অংশ হিসেবে ঐতিহাসিক মন্দির পরিদর্শন ও পূজায় অংশ নেওয়ার সুযোগও ছিল। তার ভাষ্য অনুযায়ী তিনি এসবকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখেছেন এবং কখনোই ভারতীয় সামরিক বাহিনীকে এজন্য উগ্রবাদী বলে মনে করেননি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মুসলিম অংশগ্রহণকারীরা শুক্রবার জুমার নামাজ আদায়ের সুযোগ না পাওয়ায় আক্ষেপ করলেও পুরো বিষয়টিকে পেশাগত দৃষ্টিভঙ্গিতেই গ্রহণ করেছিলেন।
এই প্রসঙ্গে ভারতের আরেকটি সংবাদ মাধ্যম দ্য ওরে প্রকাশিত একটি মতামত নিবন্ধেও উল্লেখ করা হয়েছে 2014 সালের পর থেকে ভারতের রাষ্ট্র ও সামরিক ক্ষেত্রে হিন্দু পৌরাণিক প্রতীক, ধর্মীয় নামকরণ এবং সাংস্কৃতিক প্রতীক ব্যবহারের প্রবণতা আরও দৃশ্যমান হয়েছে। নিবন্ধটির লেখক এটিকে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটি অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সমালোচকদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নানা পরিবর্তনকে ভারতের কিছু গণমাধ্যম ধারাবাহিকভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। তাদের মতে বাংলাদেশে যে কোনো ধর্মীয় অনুষঙ্গকে দ্রুত ইসলামপন্থা বা উগ্রবাদের সঙ্গে যুক্ত করার প্রবণতা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যারা ভারতের অবস্থানকে সমর্থন করেন তারা যুক্তি দেন যে কোনো দেশের সামরিক প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারের মূল্যায়ন কেবল নামের উপর নির্ভর করা যায় না, বরং সেই প্রতীক কিভাবে ব্যবহৃত হচ্ছে, রাষ্ট্রের নীতিতে তার প্রভাব কী এবং প্রতিষ্ঠানটি সব নাগরিকের প্রতি সমান আচরণ করছে কিনা এসব বিষয় গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধর্মীয় নাম ব্যবহার এবং ধর্মীয় উগ্রবাদ এক বিষয় নয়, উভয়ের মধ্যে পার্থক্য নির্ভর করে বাস্তব নীতি, আচরণ এবং রাষ্ট্রের চরিত্রের ওপর। সব মিলিয়ে বিষয়টি শুধু নামকরণ বা প্রতীক ব্যবহারের নয়, বরং একই ধরনের ঘটনাকে বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করা হচ্ছে কিনা সেটি বিতর্কের মূল প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এমনিতেই সংবেদনশীল সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে গণমাধ্যমে প্রকাশিত মতামতধর্মী লেখাগুলো জনমনে প্রভাব ফেলতে পারে এবং পারস্পরিক অবিশ্বাস বাড়ানোর ঝুঁকিও তৈরি করতে পারে। ফলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থে ধর্মীয় প্রতীক ও সাংস্কৃতিক পরিচয়ের মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ভারসাম্যপূর্ণ, তথ্যভিত্তিক ও সমান মানদণ্ডে আলোচনা হওয়াই অধিকতর গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নতুন করে ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে বলা হয়, চলতি সপ্তাহ জুড়েই এসব হামলা চালানো হতে পারে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই হামলার চূড়ান্ত অনুমোদন দেননি, তবে হামলার প্রস্তুতি এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমন্বয় চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে। সিবিএস নিউজের তথ্য মতে পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সবচেয়ে কঠোর হামলাগুলোর একটি হতে পারে। বিশেষ করে তেল ও গ্যাস খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আর্থিক বাজারে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে সোমবার বাজার খোলার আগেই হামলা শেষ করার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের জ্বালানি খাতে বড় ধরনের হামলা হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকির জোলঘাদর সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক তৎপরতা অব্যাহত রাখে এবং নৌ অবরোধ চালিয়ে যায় তাহলে হরমুজ প্রণালীর উপর আরোপিত অবরোধ আরও কঠোর করা হবে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী ও নৌপথেও চলাচল বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে। এক বিবৃতিতে জোলঘাদর বলেন, আমেরিকান শাসনের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালীর তালা আরও শক্ত করা হবে এবং প্রয়োজনে অন্যান্য সামুদ্রিক প্রণালী ও কৌশলগত চেক পয়েন্টও বন্ধ করে দেওয়া হবে। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতির অর্থনৈতিক মূল্য শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বকেই দিতে হবে। ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালী ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তার ভাষায়, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলের সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে, যার রাজনৈতিক প্রভাবও যুক্তরাষ্ট্রে অনুভূত হবে। তিনি আরও বলেন, চলমান সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং ইরান আগে স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও নৌ উপস্থিতি বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে না। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে নৌপথে যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী অচলাবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং বিভিন্ন দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে ইরান। ফলে দেশটি আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই আন্তর্জাতিক সংস্থার সদস্য হয়েছে। শুক্রবার চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রাহমানি ফাজলি ইরান সরকারের পক্ষে প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানের পর চীনের উপরাষ্ট্রমন্ত্রী লিউ বিনের সঙ্গে বৈঠকে রাহমানি ফাজলি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন, ব্যবহারিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ইরান সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত। পাশাপাশি এআই প্রযুক্তিতে সব দেশের জন্য ন্যায্য সমতা ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও ইরান ভূমিকা রাখতে চায়। ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, WAICO-তে সদস্যপদ গ্রহণ দেশটির নতুন প্রযুক্তির ক্ষেত্রে গঠনমূলক সম্পৃক্ততার প্রতিফলন। তিনি জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে টেকসই উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থে কাজে লাগাতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। রাহমানি ফাজলির মতে, বৈশ্বিক উন্নয়নের নতুন যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং প্রযুক্তিগত বৈষম্য কমাতে বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। উল্লেখ্য, ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন 2026 সালের 16 জুলাই চীনের সাংহাই অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সের সাইডলাইনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি গঠনের উদ্যোগ নেয় চীন, যার লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং এআই প্রযুক্তি নিরাপদ, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ব্যবহার নিশ্চিত করা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তাদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কার নির্ধারিত রুট পরিবর্তন করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই পদক্ষেপ তাদের চলমান সামুদ্রিক অবরোধের অংশ এবং ভবিষ্যতেও সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। যেখানে পৌঁছানো সম্ভব হবে সেখানেই অভিযান চালানো হবে। ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং দেশের সার্বভৌম অধিকার পুনরুদ্ধার তাদের বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি দাবি করেন, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরো জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের আগে ঘোষণা দিয়েছিল যে সৌদি আরবের বিরুদ্ধে তারা অবরোধের জবাবে অবরোধ নীতি অনুসরণ করছে। ইয়েমেনের ভাষ্য অনুযায়ী সৌদি আরব নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অবরোধ আরোপ করে আসছে। এর প্রতিক্রিয়াতেই তারা সৌদি জাহাজ চলাচলের ওপর চাপ সৃষ্টি করার কৌশল গ্রহণ করেছে। এদিকে একই সময়ে সৌদি আরব বাণিজ্যিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 14টি দেশের সমন্বয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোটের উদ্দেশ্য হল লোহিত সাগর ও আশেপাশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন রোধ করা। তবে ইয়েমেনের দাবি যে 8টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারের রুট পরিবর্তনে বাধ্য করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি খালেদ কাদ্দুমি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং এই বিষয়টি ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনার অংশ হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অস্ত্র একটি মৌলিক অধিকার এবং এটি নিয়ে কোনো ধরনের দর কষাকষি বা সমঝোতার প্রশ্নই ওঠে না। খালেদ কাদ্দুমি বলেন, প্রতিরোধ আন্দোলন তাদের নীতিগত অবস্থানে অটল রয়েছে এবং কোনো পরিস্থিতিতেই এই অবস্থান থেকে সরে আসবে না। তিনি স্পষ্টভাবে জানান, হামাসের অস্ত্রকে আলোচনার টেবিলে আনার যে কোনো প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য নতুন উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান আলোচনায় হামাসের অস্ত্রের ভবিষ্যৎ, গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে হামাসের প্রতিনিধি এসব প্রতিবেদনের প্রেক্ষাপটে পুনর্ব্যক্ত করেন যে
প্রতিরোধের অস্ত্র কোনো রাজনৈতিক সমঝোতার বিষয় নয়। তার ভাষায়, ফিলিস্তিনি জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে এবং অস্ত্র ত্যাগের প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি স্থায়ী করা এবং বন্দি বিনিময় সহ বিভিন্ন বিষয়ে মধ্যস্থতামূলক প্রচেষ্টা চললেও হামাস বরাবরই বলে আসছে, প্রতিরোধের সক্ষমতা বজায় রাখা তাদের জন্য অপরিহার্য। অন্যদিকে ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে। এই অবস্থায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় উভয় পক্ষের অবস্থানের মধ্যে এখনো উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।